আলাইকুম প্রিয় দর্শক, বৈশাখী টিভিতে হামদাদ রুহাবজা নিবেদিত রমজানের স্বাস্থ্য অনুষ্ঠান থেকে সবাইকে শুভেচ্ছা। দর্শক, আমরা রমজান মাসে অনুষ্ঠান করছি, কিন্তু সুস্বাস্থ্যের কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। আমরা লিভার বিষয়টা আজকে নির্বাচন করেছি এবং লিভারে তার অসুখ বিসুখ এবং নিরাময়ে মাহে রমজানের যে কথাগুলো আজকে আসবে, আজকে আমরা সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি যিনি এই বিষয়ে কথা বলবেন। স্ক্রলের নাম্বার হচ্ছে, প্রশ্ন করবেন, জানতে চেষ্টা করবেন। এবং পরিচয় করে দিই, যিনি সিনিয়র চিকিৎসক, হামদর্দ পান্থপথ শাখায় তিনি নিয়মিত কাজ করছেন, হাকিম মোহাম্মদ মাজহারুল ইসলাম আমাদের সাথে আছেন। জি, ধন্যবাদ। আর অনলাইনে আছেন ডাক্তার আবুল তৈমুর চৌধুরী, যিনি ডেপুটি ডিরেক্টর মার্কেটিং, তিনিও হামদর্দ ল্যাবরেটরি ওয়ার্ক বাংলাদেশে তিনি নিয়মিত কাজ করছেন। আমরা আলোচনা করব, সবাই একসাথে আলোচনায় আছি আমরা। প্রিয় দর্শক, শুরুতে আসি, যাদের লিভারের সমস্যা আছে মনে করেন অথবা রোগটি আছে, তারা মাহে রমজানে রোজা রাখতে পারবেন কি, রোজা রাখতে কোনো অসুবিধা হয় কিনা জানতে চাই। ডাক্তার মোহাম্মদ মাজহারুল ইসলাম। জি, ধন্যবাদ, আপনাকে খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে রমজান মাস রহমত, বরকত, মাগফিরাতের মাস। রমজান আমাদেরকে সুনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং সুশৃঙ্খল জীবন প্রণালীর শিক্ষা দিয়ে থাকে, কিন্তু আমরা নিজেরাই অনেক সময় অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে এই দেহটাকে অসুস্থ করে তুলি। আসলে মূলত লিভার হচ্ছে একটা ভাইটাল অর্গান, আমাদের একটা বৃহত্তম গ্ল্যান্ড, গ্রন্থি আমাদের শরীরের ভিতরে। লিভার যে মূলত যে আমরা যে খাদ্যটা খাই সেটা কিন্তু হজম হয় কিন্তু ইন্টেস্টাইনে, অন্ত্রে, বেশিরভাগই অন্ত্রে কিন্তু ইন্টেস্টাইনে আমাদের হজম হয়ে থাকে। তো লিভারের কাজটা কি? কারণ লিভারে আমাদের এনজাইম থাকে, এনজাইমে অনেক রস নিঃসৃত হয়, এই রসটা আমাদের হজমে সহায়তা করে। যদি কোনো কারণে লিভারের ত্রুটি দেখা দেয়, সেক্ষেত্রে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে। স্লাগিশ লিভার যদি দুর্বলতা দেখা দেয়, সেক্ষেত্রে আমাদের হজমের দুর্বলতা হবে, পেট ফাঁপা থাকবে, আমাদের খাদ্যের পরে অরুচি আসবে। না, এটা কোনো লক্ষণ, কিন্তু লিভারের কাজটা কি? জি, লিভারের যে কাজটা যেটা বলছি সেটা হচ্ছে লিভারের যে কাজটা, লিভার আমাদের বিপাকে আমাদের সহায়তা করছে। আমরা যে খাদ্যটা খাচ্ছি, আমাদের কার্বোহাইড্রেট, শর্করা, আমাদের যে প্রোটিন, আমিষ এবং ফ্যাট, এটা আমাদের বিপাকে সহায়তা করছে। আমাদের হরমোনের এক্ষেত্রে আমাদের সহায়তা করছে লিভারে, মূলত এই কাজটা করছে। ধন্যবাদ হাকিম মোহাম্মদ মাজহারুল ইসলাম। আমরা তাহলে চলে আসি, লিভারের সমস্যা যদি হয় কি লক্ষণ, উপসর্গ এগুলো প্রকাশ পায়? জি, ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, আমরা কিন্তু এই রমজান মাসে প্রায় 14.5 ঘন্টা না খেয়ে থাকি। তো আমরা যদি, আমাদের ট্রেডিশন হচ্ছে আমরা একটু ওয়েলি ফুডটা আমরা খুব বেশি করে খাওয়ার চেষ্টা করি ইফতারিতে, সেটা আবার একটু অ্যাভয়েড করতে হবে আমাকে। যদি আমরা একটু যদি ওয়েলি ফুডটা খাওয়া অ্যাভয়েড করি, তাহলে আমরা ভালো থাকতে পারবো। যদি আমরা না করি, সেক্ষেত্রে অসুস্থ হয়ে পড়বো। বিশেষ করে লিভারের সমস্যার কারণে আমাদের সমস্যাটা যেটা হয়, একদম ক্ষুধামন্দা হবে, পেটটা ফেঁপে থাকবে, আমাদের খাদ্যের প্রতি অরুচি আসবে, পাশাপাশি আমাদের যে ক্লান্তি আসবে, দুর্বলতা দেখা দেবে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের কমে যাবে শরীরে, এবং আমাদের যে মুখ তিতাযুক্ত হয়ে যাবে, বিভিন্ন সমস্যা আমাদের দেখা দেবে, সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে। লিভারের রোগ বেঁধে তার উপসর্গ লক্ষণ ভিন্ন। জি, কিন্তু বলতে চাই যে আমরা অন্যান্য সময় সারাটা দিন কয়েক কাপ চা খাচ্ছি, আমরা ভাজা পোড়া খাচ্ছি, অসময়ে খাদ্য গ্রহণ করছি, আর মাহে রমজানে সারাটা দিন পানাহার থেকে বিরত আমরা আছি, তাতে সুবিধা কি হয় লিভারের জন্য? খুব ধন্যবাদ। দেখেন, এই যে লিভারের সমস্যা, সুবিধা হচ্ছে সে সারাদিন আমরা না খেয়ে আছি, লিভারটা কাজ করতে সুবিধা হচ্ছে। লিভারটা কিন্তু সে খুব শান্ত থাকতেছে রমজান মাসে, 14.5 ঘন্টা পরে সে খাচ্ছে, সেক্ষেত্রে লিভারের কার্যক্ষমতা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে আমাদের। আবার আমরা যদি ইফতারিতে আমরা অনেক আমরা না খেয়ে আছি, কিন্তু আমরা অসুস্থ হচ্ছি না, দুর্বল হচ্ছি না, কারণ লিভারের কাজ করার সুযোগটা সে পাচ্ছে। ধন্যবাদ। আমরা অনলাইনে চলে যাই। ডাক্তার আবুল তৈমুর চৌধুরী আমাদের সাথে আছেন, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমরা কথা বলছিলাম যে আমরা সারাটা দিন পানাহার থেকে বিরত আছি, তাহলে কি আমাদের লিভারে তার কি বিপাকীয় কাজ বন্ধ হয়ে গেল? অর্থাৎ আমরা তো খাওয়া দাওয়া করছি না, সে বিপাকীয় কাজ করছে না, কি সহায়তা বা কি উপকারটি হচ্ছে লিভারে? ধন্যবাদ। আসলে লিভার এটা একটা যন্ত্র। এটা কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে। এটা আমাদের মেটাবলিজম করে যাচ্ছে। আমাদের যে ফুড পার্টিকেল গুলো আছে ওগুলোকে ভাঙছে, কিছু এনজাইম তৈরি করছে, সার্কুলেশন করছে। এই কন্টিনিউয়াস প্রসেসটা আমরা যখন একটা লম্বা সময় আমরা খাওয়া থেকে বিরত থাকছি, সে কিছুটা বিশ্রাম পাচ্ছে। এই বিশ্রামের মধ্যে দিয়ে সে কিন্তু আবার স্বাভাবিক হয়ে ওঠার তার সুযোগ পাচ্ছে। তার কর্মক্ষমতা বৃদ্ধি পাওয়ার একটা সুযোগ পাচ্ছে। চমৎকার একটা তথ্য পেলাম যে কর্মক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে আসছি, মাহে রমজানে যথেষ্ট উপকার পাওয়া যায় এই পানাহার থেকে বিরত থাকার কারণে, লিভারকে কাজ করতে হচ্ছে না। তাহলে একটা প্রসঙ্গে চলে আসি যে নানা দুর্বলতা প্রকাশ পায়, নানা রোগে আক্রান্ত হই, তাহলে কি আমাদের খাদ্যাভ্যাসের কারণে
লাইফস্টাইলের কারণে। রাইট, আমাদের এই যে রমজান মাসে যে লাইফস্টাইলটা একটু আমাদের লাইফস্টাইল চেঞ্জ, পাশাপাশি আমাদের খাদ্যের মেনুটা চেঞ্জ করতে হবে, ইফতার এবং সেহরিতে। বিশেষ করে ইফতারিতে আমাদেরকে প্রচুর পরিমাণে পানি, পানীয় জাতীয় ফল আমাকে বেশি করে খেতে হবে। পাশাপাশি আমি রোবজার কথা বলবো, এটা কেন একটা অন্য ফর্মুলেশন, কেন একটা ডিফারেন্ট একটা শরবত আমাদের, কারণ রুহাবজায় আমাদের আপেল রয়েছে, আনার রয়েছে, তরমুজ রয়েছে এবং কিছু মেডিসিনাল প্ল্যান্ট রয়েছে, যেটি আমাদের শুধু আমাদের শরীরে পানি এবং লবণের ঘাটতি ফিল আপ করছে না, আমার শরীরকে ভালো রাখছে, সুস্থ রাখছে। দর্শক সতেজ রাখছে। অপেক্ষা আছেন, কথা বলি। জি, হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ নাম বলে প্রশ্ন করুন। শুনতে পাচ্ছি, হ্যালো, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমার নাম আবু তালেব। হ্যাঁ, কি জানতে চান বলুন। আমার এই যে ডায়াবেটিস 22 বছর যাবত, জি, কিন্তু এখন ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকছে না। ডায়াবেটিস 22 ইনসুলিন- বছর যাবত, সমস্যা কি হচ্ছে এখন? এখন সমস্যা হচ্ছে যে ওই যে পিছন দিক দিয়ে, মাথার পিছন দিক দিয়ে অনেক জ্বালা করছে আর পিপাসা বেশি লাগছে। ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবার জন্য কি ব্যবস্থা নিয়েছেন? আমি ওই যে ল্যাংটন ফলোস্টার ইনসুলিন নেই একবেলা, জি আর লিজিন্ডা 5 খাই একবেলা। জি, এটা ওই যে 8-10 দিন দেখাইছিলাম, কিন্তু গতকাল আবার মাপছি ডায়াবেটিস, মানে রোজা থেকে বিকালবেলা মাপছি 6.7 আছে, কিন্তু কয়দিন ধরে মাপছি ওই 16, 17, 15 এরকম। মাত্রা ঠিক হচ্ছে না, নিয়ন্ত্রণ ঠিক হচ্ছে না। যদি এক বেলা করে ইনসুলিন, তারপর জেনে নেই হাকিম মোহাম্মদ মাজহারুল ইসলাম। জি, ধন্যবাদ। আপনি সুন্দর প্রশ্ন করেছেন। উনি আসলে ডায়াবেটিস, উনি তো ইনসুলিন নিচ্ছেন, পাশাপাশি আমি বলবো আমাদের যে প্ল্যান্ট মেডিসিন, যে তৈরি মেডিসিন রয়েছে আমাদের হামদর্দে রিসার্চ প্রোডাক্ট ক্যাপসুল ডায়াবেট, ডায়াবেটি কিন্তু আছে, আমাদের নিম আছে, কালোজিরা আছে, কাশনি আছে এবং আমাদের যে মেথি আছে, মেথিটা তো ওয়ার্ল্ডের স্বীকৃত ডায়াবেটির জন্য। চারটায় কিন্তু আমরা একটা মেডিসিনাল প্ল্যান্ট সমন্বয়ে তৈরি ক্যাপসুল ডায়াবেট। উনি যদি ক্যাপসুল ডায়াবেটটা ইফতারি পরপর দুটো খান আর সেহরির আগে দুটো করে সেবন করেন, আশা করি ডায়াবেটিস আরও কন্ট্রোল হয়ে আসবে। ধন্যবাদ। আমরা চলে যাই অনলাইনে। ডাক্তার আবুল তৈমুর চৌধুরী, হামদর্দে জানতে চাই, ডায়াবেটিসের চিকিৎসা শুধু অ্যালোপ্যাথির মাধ্যমে তাদের নিরূপণ করা, ব্যবস্থাপনা করা, জটিলতাকে নিয়ন্ত্রণ করা, আপনারা কি ব্যবস্থা নিয়েছেন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবার? এটা একটা খুব বড় ধরনের উদ্যোগ, এটা প্রতিটি পরিবারে এই তথ্য জানা প্রয়োজন। আপনারা কি উদ্যোগ নিয়েছেন? ধন্যবাদ। আমাদের হাকিম সাহেব এর মধ্যে উল্লেখ করেছেন, আমাদের হামদর্দের দুটো ওষুধ রয়েছে, যেটা ডায়াবেটিসে, বিশেষ করে যেটা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট দিয়ে যেগুলো কন্ট্রোল হয়, সেই ডায়াবেটিসের জন্য খুবই কার্যকরী আমাদের এই ওষুধগুলো। এবং এইটার আরো ডেভেলপমেন্টের জন্য বর্তমানে আমরা বারডেমের সঙ্গে একটা ক্লিনিক্যাল ট্রায়াল করছি। সেই ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে দিয়ে যে এটার কার্যকারিতা, এটার এফিকেসি এবং সেফটিটা এনশিওর করার জন্য আরো যেন ইমপ্রুভমেন্ট হয়, সেখানে আমাদের কন্টিনিউয়াস কাজ চলছে। এবং আপনি যথার্থই বলেছেন, বাংলাদেশে এখন ঘরে ঘরে ডায়াবেটিস, এবং আমরা যদি একটা প্ল্যান বেসড খুবই ইফেক্টিভ একটা ডায়াবেটিক ওষুধ সবার জন্য দিতে পারি, এটা জাতির জন্য বড় একটা কল্যাণকর হয়। এবং আমাদের অলরেডি কিছু ওষুধ আছে এবং সেটাকে আরো ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করে যাচ্ছি। ডাক্তার তৈমুর আমাদের সাথে সংযোগে থাকুন, আমরা আলোচনা আবার আসবো আপনার কাছে। চলে আসে হাকিম মোহাম্মদ মাজহারুল ইসলাম। যে বলছিলাম আমরা যে লাইফস্টাইলকে পরিবর্তন করাটা খুব জরুরি। অবশ্যই আমরা কিভাবে মাহে রমজান থেকে শিক্ষাটা নেব? জি, অবশ্যই। আমি আগে বলেছি, আসলে মাহে রমজান আমাদের কি শিক্ষা দেয়? আমাদের সুনির্দিত খাদ্যাভ্যাস শিক্ষা দিয়ে থাকে, সুস্থকর জীবনযাপন শিক্ষা দিয়ে থাকে। তো আমরা যদি রমজান মাসে এই স্টাইলটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়। দেখেন আপনি, আমরা রমজানের বাইরে কী করি? সকালে আমরা নাস্তা করি, দুপুরে খাই, আবার রাতে। কিন্তু রমজানে কী হচ্ছে? 14.5 ঘন্টা না খেয়ে থাকতেছি। এখন আমরা মনে করতেছি যে আমি তো না খেয়ে আছি, আমি খুব বেশি পরিমাণে ইফতারে খাই। সে খুব ইচ্ছা করে খুব ভালো করে সে অয়েলি ফুড খেলো, রিচ ফুড খেলো, সে তারাবি পড়তে পারতেছে না এবং তার খুব কষ্ট হচ্ছে, তার যে গ্যাস্ট্রাইটিস হয়তো তার বেড়ে যাচ্ছে, তার পেট ফাঁপা হচ্ছে। না কিন্তু অস্বীকার করার তো উপায় নেই, তখন প্রচন্ড ক্ষুধাও লাগে। সেক্ষেত্রে তাহলে কিভাবে আমরা? সেক্ষেত্রে অবশ্যই সেক্ষেত্রে পানি এবং পানি জাতীয় ফল বেশি পরিমাণে তাকে খেতে হবে, এবং তাকে যে খাদ্যটা আমার ওয়েলি ফুড না সেটাকে আমার অ্যাভয়েড করতে হবে। তাহলে আপনি খান, আবার প্রচুর অন্য আরও ভালো জিনিস আছে সেটা আপনি খান। সেহরিতেও আপনি সবজিটা বেশি পরিমাণে খান। কিন্তু আমি যদি ওয়েলি ফুডটা খাই খুব পরিমাণে, সেক্ষেত্রে আমি অসুস্থ হয়ে যাব। ধন্যবাদ। ডাক্তার আবুল তৈমুর চৌধুরী আমাদের সাথে সংযোগে আছেন অনলাইনে। একটি প্রশ্ন করতে চাই যে বয়স ভেদে খাদ্য নির্বাচন, সবাই সব খাদ্য খাবেন না, অর্থাৎ ইফতারিতে মাঝবয়সে একরকম, বৃদ্ধ বয়সে বার্ধক্যে একরকম, গর্ভবতী মহিলা একরকম। সুতরাং এই যে খাদ্য নির্বাচন বয়স ভেদে, শরীরের সুস্থতা ভেদে, এই বিষয়টা আপনার মন্তব্য কি জানতে চাই? অবশ্যই, আসলে আমাদের বয়সের সঙ্গে সঙ্গে শরীরের প্রয়োজনীয়তাটা পরিবর্তন হতে থাকে।
যেমন যাদের আমাদের ৩০ বছর বয়স পর্যন্ত যখন শরীর বৃদ্ধি পেতে থাকে এবং ক্ষয়পূরণ হতে থাকে, তখন আমাদেরকে প্রোটিন রিচ, অ্যানিমেল প্রোটিন এই ধরনের খাবারের দিকে বেশি মনোযোগ দিতে হয়। আবার ৪০ ঊর্ধ্ব বয়সে যখন আমাদের শরীরের যখন শুধু ক্ষয়রোধের জায়গাটুকু চলে আসে, তখন আমাদের অ্যানিমেল প্রোটিন থেকে সরে এসে অন্যান্য যেগুলো প্ল্যান্ট বেসড মেডিসিন প্রোটিন সেদিকে আমাদের মনোযোগী হই। তো একইভাবে ইফতারের সময় আমাদের ১ম যে লক্ষ্যটা থাকা উচিত যে আমাদের সহজপাচ্য। যেহেতু সারাদিন আমরা অভুক্ত ছিলাম, সহজপাচ্য, সহজে হজম হয় এমন খাবার নির্বাচন করা উচিত। ভাজা, পোড়া ইত্যাদি এগুলো বাদ দিয়ে। তারপর সেটা হচ্ছে কি বয়স ভেদে এবং একটা খুবই জরুরি জিনিস সেটা হচ্ছে কি আমাদের দীর্ঘ সময়ের আমাদের যে পানি শূন্যতা তৈরি হয় ডিহাইড্রেশন, সেই রিহাইড্রেশনটা পানি শূন্যতাটা জরুরি ভিত্তিতে পূরণ করা হচ্ছে। তার জন্য বিভিন্ন শরবত রয়েছে, আমাদের রুয়াবজা রয়েছে। যেকোনো শরবত আমরা খেতে পারি এবং প্রচুর পরিমাণ পানি আমরা সেখানে খেতে পারি এবং প্রচুর তরল খেতে পারি। তার সঙ্গে ফল আমরা আমাদের ইফতারিতে একটা আমাদের অনুষঙ্গ হতে পারে যেটা আমাদের ভিটামিন এবং অন্যান্য ডেফিসিয়েন্সি দূর করতে সাহায্য করবে ধন্যবাদ। আমাদের। আমাদের সাথে থাকুন ডক্টর আবুল তামির চৌধুরী। হাকিম মোহাম্মদ মাজহারুল ইসলাম, একটি প্রসঙ্গে আমি বিশ্লেষণ জানতে চাই। মাহে রমজানের ইফতারিটা খুব বরকতময়, সেহরিও তাই। এটা খাদ্যকে মনে করার পাশাপাশি ইবাদত মনে করতে হবে। ইবাদত যদি মনে করি তাহলে ইফতারের সময়টিতে আমরা ভাগ ভাগ করে কি ইফতার করতে পারি না? একসঙ্গে ইফতারি খাওয়ার পরে মাগরিব নামাজ কেন? হ্যাঁ, জি, জি। আমরা কিছু একটা খেয়ে নামাজে যাই, নামাজ থেকে এসে পরে আবার কিছুক্ষণ হ্যাঁ, right. নেই, তারপরে আবার বিশ্রাম নিয়ে কিছু অল্প অল্প করে হ্যাঁ, যদি হ্যাঁ। খাই তাতে পাকস্থলী এবং লিভারে কি সুবিধা হবে? জি, জি, জানতে খুবই চাই। সুন্দর একটা কোশ্চেন করেছেন। আসলে দেখেন যে আমি যদি ইফতারি একটু অল্প খেয়ে আবার নামাজটা পড়ি, আবার খাই, বারবার খাই, তারাবির পরও আমি খাই, একবার না খেয়ে, তাহলে কি হবে? আমাদের সহজে কিন্তু আমাদের স্টোমাকটা কিন্তু আবার খুব গরম হয়ে যাবে। স্টোমাক একসাথে এতগুলো খাবার খাওয়ার পরে তখন সে দুর্বল হয়ে যাবে, হজম করতেও সমস্যা হবে, আর লিভারের উপর একটা চাপ পড়বে। কারণ লিভারে যে কাজটা করছে, এনজাইমটা তৈরি করছে, রস তৈরি করছে, এটা কিন্তু সমস্যা হবে। সেক্ষেত্রে আমাদের রমজান মাসে ইফতারিতে খুব একসাথে একসাথে খেয়ে নামাজ দেরি আছে 15 মিনিট পর নামাজ খুব বেশি করে খেয়ে নিই, এতে আমরা অসুস্থ হয়ে যাব। একটু চেঞ্জ, খাদ্যের মেনু চেঞ্জ, সে কথা বলা হলো। আমরা অল্প খাবো, বারবার খাবো, ইফতারের পরে খাবো, আবার তারাবি পরে খাবো, আবার সেইরি তো আমরা খাচ্ছি। লিভার নিয়ে আজকে কথা হচ্ছে, যে লিভার সম্পর্কিত অসুখ বিসুখ এবং তার নিরাময়। একটা ফোন এসে কথা বলি, তারপর আমরা আলোচনা আসবো। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি সমস্যা বলুন? আমার সমস্যা হলো এই যে আপনার বাথরুমের সমস্যা, মানে বাথরুম করতে গেলে এটা হার্ড হচ্ছে এবং মাঝে মাঝে ব্লাড যাচ্ছে এবং বাথরুমে কনস্টিপেশন হচ্ছে, কনস্টিপেশন। হ্যাঁ হ্যাঁ। কদিন পর পর হয় পায়খানা? কদিন পর পর হয়? না, পায়খানা রেগুলার 2 বার হয়। রেগুলার 2 বার হয়, কিন্তু শক্ত পায়খানা, এই তো? না, অত শক্তও না, কিন্তু মনে হচ্ছে পায়খানার রাস্তাটা শক্ত হয়েছিল, কিন্তু তারপরে আপনার এর আগে 2 বার মানে ব্লাডও আসছে, মানে এটা তো গ্যাসের মতো কিছু বের হয় কিনা ওনার। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এর আগে কি রক্ত দেখেছেন পায়খানায়, রাস্তায়? পায়খানার সাথে রক্ত দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, এর আগে রক্ত হয়েছে। এটা লাল রক্ত না কালো রক্ত? লাল রক্ত। লাল রক্ত। আমরা চলে আসি হাকিম মোহাম্মদ মাজহারুল ইসলাম। মলদ্বারে রক্তক্ষরণ পায়খানার সাথে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আসলে এখানে হচ্ছে ওরা দীর্ঘদিন যেমন টয়লেটটা কষা হওয়ার কারণে এটা হচ্ছে। সাধারণত কষা হলে আমরা যে ধারণা করি আমাদের পাইলসের সম্ভাবনা রয়েছে, হয়তো প্রি পাইলস আমি বলবো, কিন্তু ওনার পায়খানার রাস্তা জ্বালাপাড়া করছে, আবার ব্লাডও বের হচ্ছে। এখানে হচ্ছে ইফ কনস্টিপেশন দেন টু স্টার্ট টু ব্লিডিং। তার কিন্তু সে জোর দিয়ে পায়খানা করার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। এটা খুব মারাত্মক জিনিস, কিন্তু তাকে এটা অবশ্যই অ্যাভয়েড করা উচিত। আমি বলবো যে আপনি জোর প্রেশার ক্রিয়েট করে টয়লেটটা করবেন না। আপনি এই জন্য সহজপাচ্য খাবার খাবেন, প্রচুর পরিমাণে পানি খাবেন। সেক্ষেত্রে আমাদের হামদর্দের মেডিসিন, প্ল্যান্ট মেডিসিন একটা রয়েছে, আমাদের প্ল্যান্ট বেসড মেডিসিন, সেটা হচ্ছে আমাদের সিরাপ কার্মিনা। সিরাপ কার্মিনা গ্যাসের জন্য ভালো, হজম ভালো হবে, 2 বার খাবে। পাশাপাশি যদি ওনার প্রিপাইলস মনে হচ্ছে জ্বালাপড়া করছে, ব্লাডও যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের খুব ভালো একটা মেডিসিন রয়েছে, ট্যাবলেট হ্যান্ড্রয়েড, 2টা করে 2 বার ইফতারি পর এবং সেহরির আগে খাবে, এবং হ্যান্ড্রয়েড বি খাবে। এই দুটো কেন খাবে? এই দুটো খেলে তো ওনার যে পায়খানা জ্বালাপড়াটা কমে যাবে, রিল্যাক্স হবে, পাইপটা রিল্যাক্স হবে, এবং যে ব্লাডটা বন্ধ হয়ে যাবে। চিকিৎসার ব্যবস্থা আছে, কিন্তু একটি পরামর্শ যে পায়খানা কোদ দিবেন না, চাপ দিবেন না, চিকিৎসা করুন, নিশ্চয়ই সুস্থ হবেন, ভালো হবেন। আমরা আরেকটা প্রসঙ্গে আসি, যে লিভারকে বলা হয় যে মেটাবলিক যে ওয়াস্ট প্রোডাক্ট এক্সক্রিশন যেটা হচ্ছে, তার সুনিয়ন্ত্রণের ব্যবস্থা লিভার। হাকিম মোহাম্মদ মাজহারুল ইসলাম, জানতে খুব চাই। ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখেন, আমরা যে খাদ্যটা খাই এটা মূলত হজম প্রক্রিয়া, ইন্টেস্টাইন অন্তে খুব বেশিরভাগ আমার এটা হজমটা এখানে হচ্ছে আর কি। তো ইন্টেস্টাইন থেকে অন্তত কোথায় ব্লাডে আসতেছে, ব্লাডে আসার পরে কিন্তু আমাদের যে কোষ, এটা কিন্তু সহজে ব্যবহারের উপযোগী হচ্ছে না, থাকছে না, সেটা আরও ভাঙতে হয়। সেকেন্ড টাইম যে ভাঙার কাজটা করছে লিভার,
এটাকে আমরা মেটাবলিজম বলে থাকি। এই যে ভাঙতেছে লিভার যে ভাঙতেছে বিপাকের কারণে যে আমাদের মেটাবলিক ওয়েস্ট এক্সক্রিয়েশন, সেক্ষেত্রে কিন্তু এই যে বর্জ্যটা কিন্তু বের হওয়া জরুরি। লিভারে যে ওয়েস্ট রয়েছে এটা কিন্তু আমাদের শরীর থেকে বের হওয়া কি জরুরি। যদি কোনো কারণে লিভারটা বেরোতে না পারে সমস্যা হবে। লিভারটা কী করছে, ডিটক্সিফাই মাধ্যমে আমাদের শরীর থেকে মেটাবলিক ওয়েস্ট এক্সক্রিয়েশন আমাদের শরীরে বিপাকীয় বর্জ্য পদার্থ শরীর থেকে বের করতে সহায়তা করছে, এবং এই কারণে আমাদের মেডিসিনগুলো রয়েছে। রমজানে একটু ভালো কাজ করে। জি জি, ধন্যবাদ। অর্থাৎ আমাদের বিপাকীয় কাজটি যে মেটাবলিক যে সমস্যাগুলো এক্সক্রিশন করছে। একটা ফোনে যাই, কে যেন অপেক্ষা আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি সমস্যা বলুন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি আপনাকে, কি জানতে চান বলুন? আমার 12-13 বছর আমার ডায়াবেটিস, 12-13 বছর ডায়াবেটিস। এখন আমি ওই যে ডায়ালিপটিন 850 এইটা রাত্রে খাই, এর পরে ভোর রাত্রে। এখন ওই তারাবির পরে রাত্রে 9টায় মাইটা দেখছি যে আমার ডায়াবেটিস আছে 9। এটা কি কন্ট্রোল না কন্ট্রোলের বাইরে? আপনার বয়স কত? আমার বয়স হলো 59। ডাক্তার আবুল তৈমুর চৌধুরী নিশ্চয় শুনতে পেরেছেন বিষয়টা। তার ব্যবস্থাপনা কি হতে পারে? অনলাইনে আছেন আপনি। প্রশ্নটা আমাকে একটু বলবেন, ভালো মতো শুনতে পাইনি। প্রশ্নটি কি ছিল হাকিম মোহাম্মদ মাজহারুল ইসলাম? ওনার ডায়াবেটিস ওনার খাবার ভয় থাকছে, কন্ট্রোল আছে কি? উনি রাত্রে 9টার দিকে মেপেছেন, তার 9 থাকে, এবং তিনি 10-12 বছর যাবত ডায়াবেটিস আক্রান্ত রোগী। তার জন্য পরামর্শ কি হতে পারে ডাক্তার আবুল তৈমুর চৌধুরী? প্রথমত হচ্ছে ডায়াবেটিস একটা দীর্ঘমেয়াদী অসুখ। এটা হঠাৎ করেই যে বিপদটা হতে পারে সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, কমে যাওয়া। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে কমে যেন না যায়, সেটার জন্য আমাদের বিশেষ করে রমজান মাসে আমাদেরকে সেই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আর এখন যেহেতু এটা বিশেষ পরিস্থিতি, করোনা পরিস্থিতি, সব জায়গায় আমাদের হাসপাতালে যাওয়া যাচ্ছে না। এখন আমাদের সাধারণ যে ওষুধ, সেই ওষুধটা চালিয়ে যেতে হবে। এবং ডায়াবেটিস মূলত দুটো হবে, একটা হচ্ছে খাবার এবং একটা হচ্ছে শারীরিক পরিশ্রম, দুটোর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তো যেহেতু এই সময় আমাদের বাইরে যাওয়াটা একটু বিপজ্জনক, আমরা হয়তো ব্যায়াম ঠিক মতো করতে পারছি না, হাঁটতে পারছি না, সেজন্য খাবার জায়গাটাতে আমার খাবারটাকে খুব কমিয়ে এনে, বিশেষ করে আমার যে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার, ভাত, রুটি, এগুলাকে কমিয়ে এনে আমার ডায়াবেটিসের যে মাত্রাটা নিজেকেই আমাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। আমি নিজেই বুঝবো যে কতটুক খেলে, কতটুক হাঁটলে আমার বাড়ছে, কখন কমছে, এইভাবে। ওষুধ যেভাবে আছে সেভাবে চলতে হবে। মূলত খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের মাধ্যমে এখন বাকিটুকু নিয়ন্ত্রণ করতে হবে। ধন্যবাদ। আমাদের সাথে সংযোগে থাকুন ডাক্তার আবুল তৈমুর চৌধুরী। আমরা ফিরে আসি হাকিম মোহাম্মদ মাজহারুল ইসলাম। সবাই বলে, আমরা জানি যে শরীর ভালো থাকলে লিভার ভালো থাকবে, লিভার ভালো থাকলে শরীর ভালো থাকবে। বিষয়টা যদি বিশ্লেষণ করেন। প্রশ্ন করেছেন, আসলে লিভারটা ভাইটাল অর্গান আমাদের বডিতে। লিভার ভালো থাকলে আমরা ভালো থাকবো। কিভাবে থাকবো? যদি আমাদের ফুড হ্যাবিটটা চেঞ্জ করি। এক্ষেত্রে রমজান মাসে এই জিনিসটা অবশ্যই মাথা রাখতে হবে যে আমাদের ফুড হ্যাবিট চেঞ্জের ক্ষেত্রে আমাদের অবশ্যই ইফতার এবং সাহরিতে এটা আমরা যদি রাখার চেষ্টা করব। বিশেষ করে যদি আমি আগেও যেটা বলেছি, আসলে বারবার কথাটা চলে আসতেছে লাইফস্টাইল, ফুড হ্যাবিট চেঞ্জ। কেন? কারণ আমাদের বাংলাদেশের ট্রেডিশন হচ্ছে, দেখেন, মুখরোচক খাদ্য। আমাদের বাংলাদেশের ট্রেডিশন সবাই কিন্তু খুব, আমরা এই আলু চপ, পেঁয়াজু, বেগুনি, খুব ছোলা বুট, খুব অয়েলি ফুড খেতে ভুলতেও পারি না, এড়াতেও পারি না। একটা প্রসঙ্গ আসে, বারবার চলে আসছে লিভার সুরক্ষায় হার্বাল মেডিসিনের ভূমিকা। খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে লিভার সুরক্ষা আমাদের অনেকগুলো মেডিসিন রয়েছে। এর যেটা ফার্স্ট যে বলবো, ক্যাপসুল লিবেক। এটা মিল্ক থিসল, এটা আমাদের খুব ভালো একটা মেডিসিন, ক্যাপসুল লিবেক। এটা লিভারটাকে আমাদের খুব ভালো রাখবে। পাশাপাশি ইকটার্ন রয়েছে, ইকটার্ন আমাদের গাউজোবান রয়েছে, এটা মেডিসিনের প্ল্যান্ট। গাউজোবান রয়েছে, গোলাপ রয়েছে, কাষ্টি রয়েছে। এটা কিন্তু আপনি কিন্তু যে ইন্ডিয়ার যে আয়ুষ রয়েছে, যেটা রিসার্চ ইনস্টিটিউট, ওদের কিন্তু একটা প্ল্যান্ট রয়েছে, খুব ভালো একটা প্ল্যান্ট। এটা আমার ইমিউন সিস্টেম শুধু গ্রো করে না, শুধু আমাদের এই যে ইকটার্নের কথা বললাম, এটা লিভারও কাজ করে, প্লাস আমাদের বডির ইমিউন সিস্টেমটাকে গ্রো করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, যেটা খুব বেশি প্রয়োজন। আমরা এই প্রসঙ্গে আসি। ডাক্তার আবুল তৈমুর চৌধুরী, আপনি অনলাইনে আছেন। একটি প্রশ্ন করতে হয় যে করোনা সংক্রমণের কথা তো ভোলার বিষয় নয়, প্রতিদিন প্রতিটা মুহূর্তের একটা বিষয়, আলোচনার বিষয়। অনেকে বলছেন যে কালো জিরা, থানকুনি পাতা একটু তেতো খেলেও নাকি এটাকে নিয়ন্ত্রণ করা যায়, আক্রমণ হলেও তেমন কিছু হবে না, অথবা রোগকে প্রতিহত করা যায়। আপনার মন্তব্য কি? আচ্ছা, ধন্যবাদ। আসলে এটা খুব প্রচলিত একটা কথা এখন এই মুহূর্তে, যে আপনি যেটা বললেন যে থানকুনি পাতা, কালোজিরা, এই দুটোই মেডিসিনাল প্ল্যান্ট, এই দুটোর ঔষধি গুণ রয়েছে, খুবই উপকারী আমাদের জন্য। কিন্তু আমরা কেউ যদি মনে করি যে এই দুটো খেয়ে আমরা করোনার হাত থেকে সুরক্ষা পাবো, তাহলে কিন্তু সে গ্যারান্টি দেওয়া যাবে না। এই দুটো যে কাজটা আমাদের করবে সেটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এটা আমি আরেকটু পরিষ্কার করি
যে এই যে ওষুধি গাছগুলো, এগুলোর ভিতরে যে ওষুধি গুণটুকু রয়েছে তার ডোজের একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে গিয়ে এটা ২ ধরনের কাজ করে। প্রথমত আমাদের সুরক্ষা দেয়, রোগ প্রতিরোধ করে। দ্বিতীয়ত কোনো রোগ হলে সেটা নিরাময় করে। রোগ নিরাময়ের জন্য আমাকে একটা নির্দিষ্ট পরিমাণে সেই অংশটা খেতে হবে। আমি একটু উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়ে বলি। যেমন এই যে থানকুনি। থানকুনিতে যে তার যে মূল যে উপাদানটা সেটা হচ্ছে কি এশিয়াটিক কোকসাইড, সেটা থানকুনিতে থাকে আপনার প্রতি গ্রামে ৪৫ মিলিগ্রাম করে থাকে। আমি যদি এটা কার্যকরীভাবে পেতে চাই, তাহলে আমাকে যেটা খেতে হবে প্রায় প্রচুর পরিমাণ থানকুনি খেতে হবে, যেটা নরমালি আমরা খাই না। অতএব আমি যদি সেখান থেকে রেজাল্টটা পেতে চাই, তাহলে আমাকে ডোজেস ফর্মে, যেটা আমার বিভিন্ন ইউনানি আয়ুর্বেদিক হার্বাল ওষুধে রয়েছে, সেই ফর্মে আমাকে নিতে হবে। তাহলেই আমি সেখান সঠিক থেকে মাত্রা, সঠিক এটা মাত্রাটা বলছি, আমি নিশ্চিত সঠিক করতে পারবো মাত্রা, তখনই। জি। একইভাবে সেটা কালিজিরার ক্ষেত্রে। একইভাবে মাত্রার একটা কালিজিরার ক্ষেত্রে। সহনীয় মিল থাকতে হবে। জি, জি, জি। ধন্যবাদ, আপনি অনলাইনে থাকুন। আমরা চলে আসি হাকিম মোহাম্মদ মাজহারুল ইসলামের কাছে। যে অনেকে বলেন তেতো খেলে লিভার ভালো থাকে, বাজারে তাই খোঁজে অনেকে। জি, আসলে তেতো নিম একটা মেডিসিনাল প্ল্যান্ট, যেটা খাওয়ার কথা বলি আমরা, কালোজিরা ভর্তার কথা বলি, যে আসলে করোনা ভাইরাস তো আসলে এখানে আমাদের যে করণীয় যেটা হচ্ছে যে আমাদের প্রতিরোধ হইলে করা কেউ থাকে প্রতিরোধ। আমরা দেখেন আমরা কিন্তু বাসা অবস্থান করছি, পাশাপাশি মেডিসিনাল প্ল্যান্ট যদি আমরা খাই সেক্ষেত্রে বডি ইমিউন সিস্টেমটা গ্রো করবে। সেক্ষেত্রে কথা তেতোটা নিমটা কিন্তু আমাদের সাফিতে রয়েছে, সাফি আমাদের খুব ভালো একটা মেডিসিন। ক্যাপসুল সাফি আকার রয়েছে, শিরাপ আকার রয়েছে, নিম রয়েছে, যেটা নিমের ব্যাপারে তো একটা খুব ভালো একটা মেডিসিনাল প্ল্যান্ট, রিচার্জ প্রোডাক্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। নিম খেলে আমাদের খুব ভালো। পাশাপাশি আমাদের আরেকটা আমলকি, আমলকি খান, আমলকি কিন্তু খাওয়ার উচিত, বা আপনার ভিটামিন সি সমৃদ্ধ, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। সেটা আমাদের কোথায় আছে? আমাদের হামদর্দের যেমন প্রাসে রয়েছে। জি, যেমন আমরা আলোচনা থাকবে, একটা ফোনে যাই, জি। ফোন নিচ্ছি। হ্যালো, হ্যালো হ্যাঁ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। জি, আমি চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থেকে সুলতান সালাউদ্দিন। হ্যাঁ জি, কি জানতে চান? যে আমার ওই যে হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ আছে, তো আমার এখন সমস্যা হচ্ছে যে মাঝে মাঝে গায়ে র্যাশ বের হচ্ছে এবং চুলকাচ্ছে। এটা আমি অ্যালোপ্যাথিক ওষুধ ওই যে যদি ব্লাস্টিন এবং মন্টিলুকাস খাই তাহলে সারি যায়, কিন্তু এটা তো স্থায়ীভাবে সারে না। না, অ্যালার্জি তো ভিন্ন, কিন্তু হেপাটাইটিস পজিটিভ কতদিন ধরা পড়েছে? আমি হেলথে চাকরি করি, স্বাস্থ্য বিভাগে চাকরি করি। এটা ধরা পড়ছে 2004 সালে, 5 সালে। তো এতদিন চিকিৎসা করছেন, এটা দূর হয়নি? না এতদিন। তো এই জন্য কোনো অসুবিধা হচ্ছে আপনার? না, হেপাটাইটিস বি এর জন্য কোনো অসুবিধা হচ্ছে না। আমি হেপাটাইটিস বি এর জন্য ঢাকা মেডিকেলের অধ্যাপক কাসেম সাহেব, খন্দকার আবুল কাসেম সাহেব, বুঝতে পেরেছি। আপনি কি এখনো পজিটিভ? এখনো পজিটিভ আছে আমার। ধন্যবাদ। আমরা আলোচনা আসি। হাকিম মোহাম্মদ মাজহারুল ইসলাম, তিনি অ্যালার্জির কথা বলেছেন, অ্যান্টি অ্যালার্জি ওষুধ খাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের ভাবনা তিনি বাহক, হেপাটাইটিস একজন বাহক। আপনার মন্তব্য কি? খুব একটা প্রাসঙ্গিক প্রশ্ন। আসলে হেপাটাইটিস মানে লিভারের প্রদাহজনিত কারণে যে সমস্যাটা হয়ে থাকে, হেপাটাইটিস বি ভাইরাস উনি ইনফেক্টেড। আসলে দেখেন, এটা কিন্তু হয়তো অনুকরণ তার এটা হয়েছে কোনো কারণে, এটা ব্লাড ট্রান্সফার হতে পারে, বা যে লালারসের কারণে হতে পারে, কোনো হয়েছে। এখন যেটা প্রয়োজন, আমাদের হামদর্দে কিছু মেডিসিন রয়েছে, কি করবে? লিভারটাকে সুরক্ষা করবে। বিশেষ করে ক্যাপসুল লিবেক রয়েছে, ক্যাপসুল জিগারিন রয়েছে, জিগারিনে আমাদের আফসান্তিন রয়েছে, আপনাদের বরঞ্জাসিপ রয়েছে, নাকদনা, যেটা খেলে ওনার যে উনি ইনফেক্টেড হয়ে আছেন, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে ভালো একটু সময় লাগবে, এটা এত সহজ জিনিস না। সেক্ষেত্রে উনি যেটা করতে পারবেন, আমাদের ক্যাপসুল লিবেক, আমাদের ক্যাপসুল জিগারিন রয়েছে, ইকটার্ন রয়েছে, এবং অ্যালার্জি ভাব উনি বললেন, সেক্ষেত্রে আমি ক্যাপসুল সাফি খেতে পারে। এক্ষেত্রে কিন্তু অনেকটা উনি অনেক ভালো ফিল করবেন। সেক্ষেত্রে লিভারটা একটু ভালো থাকবে, তার যে অ্যালার্জিটা কমে যাবে, খাদ্যের ভিতরে রুচিও আসবে। এটা একটু সময়ের ব্যাপার, এই যে হেপাটাইটিস বি ভাইরাসের ব্যাপারটা। তিনি কি ছড়াচ্ছেন বাহক হিসেবে? বাহক হিসেবে এটা আমি বলবো, এটা তো আমরা জানি একমাত্র ব্লাড ট্রান্সফিউশনের মধ্যে ছড়িয়ে থাকে। যদি সেই কোনো ব্লাড সেখানে ছড়িয়ে যাবে বা লালারসের মাধ্যমে ছড়ায়, এছাড়া তো আর স্কোপ নেই, যেটা পানিবাহিত রোগ নয়। আমার মনে হয় তাকে গভীরভাবে ভাবতে হবে, তার ডিএনএ টেস্ট করে ট্রান্সক্রিপশন দেখতে হবে, তার মাত্রা কি বাড়ছে কিনা, এবং ফলো আপই নির্ধারণ করবে তার বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী চিকিৎসা আরো বাড়াতে হবে বা কি ব্যবস্থা করতে হবে। যে বাজারে শহরে হোক গ্রামে হোক, আমি অনেক জায়গায় দেখেছি যে বড় বড় বটল বা লিভার টনিক, এবং তিনি তার মায়ের জন্য নেবেন, চাচার জন্য নেবেন, লিভার টনিক তারা খাবেন, এবং বড় বোতলের। এই ব্যাপারে একটা মন্তব্য জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। খুবই ভ্যালিড একটা কনসার্ন আপনি রেজ করেছেন। আসলে মানে আমাদের বাংলাদেশি ইউনানি আয়ুর্বেদের প্রায় ৫ শতাধিকের উপরে কোম্পানি আছে, এবং খুব যেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে গিয়ে এই গুণগত মানটা।
এই যে লিভার টনিক বলি বা আমাদের ক্ষুধাবর্ধক বলি ইত্যাদি নামে অনেকগুলো ওষুধ বাজারে প্রচলিত আছে, তারা বলছে তারা হার্বাল, তারা বলছে তারা ইউনানি আয়ুর্বেদিক, আসলে কিন্তু সেখানে তারা মিক্স করে দিচ্ছে স্টেরয়েড এবং অন্যান্য জিনিসপত্র। যেটা আপনারা জানেন যে স্টেরয়েড যে কোনো ক্ষেত্রেই সাময়িকভাবে একটা নিরাময়, একটা আরাম দেয়, কিন্তু দীর্ঘমেয়াদী সূত্রে তার লিভার কিডনির বড় ধরনের ক্ষতি করে ফেলে। ফলে বাজারে প্রচলিত অনেকগুলো ওষুধই আছে যেগুলো হার্বাল নামে বিক্রি হচ্ছে, কিন্তু এগুলো আসলে শরীরের জন্য অনেকখানি ক্ষতিকর। আমাদের দর্শকদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের যখনই এই ধরনের কোনো ওষুধ আমরা ক্রয় করব, সেটা কোনো প্রতিষ্ঠিত কোম্পানির, বিশেষ করে হামদর্দের মতো জিএমপি সার্টিফাইড, জিএমপি হচ্ছে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, ডাব্লিউএইচও যে গাইডলাইন, যেটা আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মনিটর করে থাকে, যে জিএমপি সার্টিফাইড কোম্পানির ওষুধ যদি আমরা ক্রয় করে থাকি তাহলে অন্তত নিশ্চিত হতে পারবো সেখানে স্টেরয়েড বা অন্য কোনো ক্ষতিকর উপাদান নাই, সেটা হার্বাল ওষুধ, এবং এই ধরনের ওষুধ অবশ্যই আমাদের শরীরের জন্য উপকার। ধন্যবাদ। আর টনিক মানে সর্বরোগের বড় ধরনের চিকিৎসা বা ওষুধ না, মনে করা সবসময় ঠিক নয়। ঠিক নয়। ধন্যবাদ ডক্টর আবুল তাওয়ার চৌধুরী, এতক্ষণ সংযোগে ছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সংযোগে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, বৈশাখী টিভি স্টুডিও থেকে আমরা কথা বলছিলাম ডক্টর আবুল তাওয়ার চৌধুরীর সাথে। আমরা এতক্ষণ কথা বলছিলাম, তিনি ডেপুটি ডিরেক্টর মার্কেটিং। আমরা ফিরে এলাম অনুষ্ঠানে। হাকিম মোহাম্মদ মাজহারুল ইসলাম, জানতে চাই হামদর্দে লিভারে তাহলে কি কি ভালো ওষুধ আছে যেগুলো নিশ্চিত হওয়া দরকার যে লিভার চিকিৎসার জন্য ওগুলো কার্যকর? ধন্যবাদ। প্রথম আমি যে রাখি, প্রথম যে মেডিসিনটা ইকটার্ন, যে দিনার নামে আগে পরিচিত ছিল, ইকটার্নের কাছে, যেহেতু ইকটার্ন আমাদের গাজোবান রয়েছে, শাপলা রয়েছে, কাষ্টি রয়েছে, খুব ভালো মেডিসিনের প্ল্যান্ট রয়েছে। ইকটার্নটা আমরা শিরা ফর্মে রয়েছে, 4 চামচ 2 বার আমরা খাওয়ার আগে খাবো, ইফতারি পর এবং সেহরির আগে। এরপরে যেটা আমি রাখবো ক্যাপসুল জিগারিন। জিগারিনটা যেটা আপনার আফসান্তিন রয়েছে, নাকদানা রয়েছে, এটা মেডিসিনাল প্ল্যান্ট সমৃদ্ধ, খুব ভালো একটা মেডিসিন। এটা আমাদের ফ্যাটি লিভারে কাজ করে। এটা কথা বলতে হয়, ফ্যাটি লিভারের ক্ষেত্রে শুধু জিগারিন পাশাপাশি আমরা এক্সারসাইজের কথা বলবো, ব্যায়াম করার কথা বলবো, এবং এনলার্জমেন্ট লিভারের কথা, সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্যাপসুল জিগারিনটা খুব ভালো কাজ করে। পাশাপাশি ক্যাপসুল লিবেক রয়েছে, যে মিল্ক থিসল, আপনি জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড হার্বাল মেডিসিন যেটা মিল্ক থিসল যেটাতে তৈরি হয়, আমাদের যেটা মেডিসিন রয়েছে এটা ক্যাপসুল লিবেক, এটা আমরা সেবন করার চেষ্টা করব ইফতার পর এবং সেহরির আগে। এক্ষেত্রে আমাদের এনলার্জমেন্ট লিভারের ক্ষেত্রে ভালো কাজ করে আমাদের, বিশেষ করে। পাশাপাশি আমরা হেপাটোসেলুলার জন্ডিস ক্ষেত্রেও কিন্তু আমাদের ক্যাপসুল লিবেক, ক্যাপসুল জিগারিন ভালো কাজ করে। সুতরাং এই তথ্যগুলো আমাদের জানতে হবে যে গবেষণালব্ধ ওষুধ সেবন করা উচিত। জি। আর শেষ পর্যায়ের দিকে আমরা আলোচনা আসি যে করোনা সংক্রমণের একটা ভাবনা তো আছেই। তো করোনা সংক্রমণের সর্দি, জ্বর, কাশি, আমরা একটা ইনফ্লুয়েঞ্জাতে সম্পর্ক, তাহলে কি ধরনের ব্যবস্থা আপনাদের আছে এই সর্দি, জ্বর, কাশি? খুবই একটা প্রাসঙ্গিক প্রশ্ন। আসলে দেখেন, করোনা ভাইরাস তো এফেক্ট হইলে ফার্স্টে আমাদের সর্দি হবে, কাশি হবে, তারপরে আপনার শ্বাসকষ্ট হবে। সেক্ষেত্রে আমরা বলি যে আমাদের খুব ভালো একটা মেডিসিন রয়েছে, হচ্ছে সিরাপ সাদরি। কারণ সাদরিতে তুলসী রয়েছে, তুলসীটা মেডিসিনের প্ল্যান্ট রয়েছে। পাশাপাশি আমরা বলি যে কাশি হয়, সিরাপ অ্যালভাসিন, অ্যালভাসিন আমাদের বাসক রয়েছে, আমাদের যষ্টি মধু রয়েছে। পাশাপাশি যদি জসিনা রয়েছে, জসিনাটা আমাদের হচ্ছে, যেটাও আমাদের অন্যাব আছে, যষ্টি মধু রয়েছে আমাদের। এটা একটা খুব ভালো একটা মেডিসিন রয়েছে কাশির ক্ষেত্রে। জ্বরের ক্ষেত্রে দেখেন, জ্বরের ক্ষেত্রে কিন্তু আমাদের খুব ভালো একটা মেডিসিন রয়েছে, সেটা ফেবনিল, খাকসি। খাকসি কিন্তু একটা মেডিসিনাল প্ল্যান্ট, এটা কিন্তু খুব একটা রিসার্চেবল একটা মেডিসিনাল প্ল্যান্ট, খুব ভালো একটা মেডিসিনাল প্ল্যান্ট। এটা উন্নাব রয়েছে, এটা আমাদের খাকসি রয়েছে, ফ্যামিলি রয়েছে। পাশাপাশি যে আমাদের আরেকটা যেটা টনিক রয়েছে, আমি যেটা না বললে নয়, যে আমাদের সোয়ালিন, ট্যাবলেট সোয়ালিন হয়তো ডাক্তার প্রেসক্রাইব করে থাকেন, হ্যাঁ, সেটা ট্যাবলেট সোয়ালিন যষ্টির মধ্যে দিয়ে তৈরি, চুষে খাওয়ার জন্য আমরা বলি। খুশখুশি কাশি থেকে গলা ব্যথা, এতে ভালো কাজ করে। খুব ভালো লাগলো যে লিভার সম্পর্কিত অসুখ বিসুখ নিয়ে হামদর্দের নিরাময়ের পদ্ধতি নিয়ে আলাপ করলেন আপনি। হামদর্দ পান্থপথের শাখায় কাজ করছেন সিনিয়র চিকিৎসক হাকিম মোহাম্মদ মাজহারুল ইসলাম। আপনাকে অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, সুস্থতাই আমাদের বড় লক্ষ্য। জীবনযাপনের আমাদের অভ্যেসটি, অর্থাৎ খাদ্যাভ্যাসের ত্রুটি এড়াতে হবে, জীবনকে সুন্দর করতে হবে। মাহে রমজান আমাদের প্রতিটা মুহূর্তে সেই শিক্ষা দেয়, আর এই শিক্ষা নিয়ে আমরা সুস্থ থাকতে চাই। আমরা রহমতের প্রত্যাশী। মাহে রমজানের প্রতিদিন যেন বরকতময় আমাদের জন্য আল্লাহ কবুল করেন। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হবে আগামীকাল। সে অবধি সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।